বাংলার নবাব এই নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে? হয়তো তলোয়ারের ঝনঝনানি, মস্ত বড় সিংহাসন আর নানান রাজনৈতিক ষড়যন্ত্রের গল্প, তাই না? কিন্তু জানেন, এই সব চকাচন্ধের আড়ালেও কিন্তু লুকিয়ে ছিল একদম অন্য একটা জগৎ, একটা গোপন দুনিয়া, যার কথা ইতিহাসের পাতায় সেভাবে পাওয়াই যায় না। তো চলুন, আজ আমরা সেই রহস্যময় জগতের দরজাই খুলতে চলেছি। আচ্ছা, হারেম শব্দটা শুনলে ঠিক কি ছবি ভেসে ওঠে বলুন তো? শুধুই কি বিলাসিতা, আমোদ-প্রমোদ আর নবাবের ব্যক্তিগত জীবন? নাকি ওই উঁচু দেয়ালের পেছনে লুকিয়েছিল আরও অনেক গভীর কোনো গল্প? চলুন আজ এই পরিচিত ধারণাটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। আমাদের আজকের এই যাত্রার মূল উদ্দেশ্যটাই হল সেই হারিয়ে যাওয়া ইতিহাসটাকে একটুখানি সামনে নিয়ে আসা। মানে মুঘল আমলে বাংলার নবাবদের এই হারেম ব্যবস্থাটা আসলে ঠিক কতটা জটিল, কতটা বৈচিত্র্যময় ছিল, চলুন সেটাই একটু খুঁজে বের করা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে, এই হ্যারেম জিনিসটা আসলে কি ছিল? এটা কিন্তু শুধু একটা থাকার জায়গা ছিল না মোটেও, বরং ভাবা যেতে পারে এটা ছিল প্রাসাদের ভেতরেই আর একটা আস্ত সুরক্ষিত দুর্গ, যা বাইরের দুনিয়া থেকে ছিল একদম আলাদা, পুরোপুরি বিচ্ছিন্ন। তাহলে হারেম কি ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায়? নবাবদের সময় এটা শুধু তাদের স্ত্রীদের থাকার জায়গা ছিল না, এটা ছিল একটা বিরাট ব্যবস্থা, একটা স্বয়ংসম্পূর্ণ জগৎ, যার নিজস্ব নিয়মকানুন ছিল, নিজস্ব সমাজ ছিল, এমনকি নিজস্ব অর্থনীতিও ছিল। আর এই যে বললাম না বাইরের দুনিয়া থেকে একদম আলাদা, এর কারণ ছিল এর নিরাপদ নিরাপত্তা ব্যবস্থা। হারেমগুলো এতটাই সুরক্ষিত ছিল যে বাইরের কোনো পুরুষের সেখানে ঢোকার কথা তো কেউ কল্পনাও করতে পারত না। এর পাহারায় থাকত এক বিশেষ ধরনের প্রহরী দল, যাদেরকে বলা হতো খোজা। আর এই কঠোর নিয়মকানুনের জন্যই হারেমকে ঘিরে একটা রহস্যের জাল তৈরি হয়েছিল। আচ্ছা, এই দুর্গের মতো সুরক্ষিত দেয়ালের ভেতরে তাহলে কারা থাকতেন? শুনলে কিন্তু অবাক হতে হয়, কারণ এটা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না। হারেমের ভেতরে বাস করত এক বিশাল আর নানান ধরনের মানুষের এক জনগোষ্ঠী। সত্যি বলতে, হারেমকে একটা ছোটখাটো শহরের সাথে তুলনা করলে একটুও ভুল হবে না। এটা ছিল একদম স্বয়ংসম্পূর্ণ। ভেতরে নিজস্ব বাগান ছিল, লাইব্রেরি ছিল, এমনকি বিনোদনের জন্য ছিল নানান রকমের আয়োজন। মানে এটা কেবল একটা থাকার জায়গা ছিল না, ছিল একটা জীবন্ত কর্মচঞ্চল সমাজ। এই যে দেখুন, এখান থেকেই সেই সমাজের একটা পরিষ্কার ছবি পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু শুধু নবাবের স্ত্রীরাই থাকতেন না, থাকতেন রাজপরিবারের অন্য সদস্যরা, লেখাপড়া শেখানোর জন্য বিদ্বান মহিলারা, বিনোদনের জন্য শিল্পী আর নর্তকীরা, আর হ্যাঁ, দৈনন্দিন কাজের জন্য তো বিশাল একটা কর্মীদল ছিলই। সব মিলিয়ে একটা পরিপূর্ণ সামাজিক কাঠামো। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? এই যে বাইরে দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন একটা জগৎ, এটাই অনেক সময় হয়ে উঠত রাজনৈতিক ক্ষমতার এক অদৃশ্য কেন্দ্র। ভাবা যায়, পর্দার আড়াল থেকেই এমন সব সিদ্ধান্ত নেওয়া হতো যা হয়তো বাংলার ইতিহাসকেই বদলে দিয়েছে। এর মানেটা হল, হারেমের নারীরা বাইরের জগৎ থেকে আলাদা থাকলেও তাদের প্রভাব কিন্তু কম ছিল না। নবাবদের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেই তাদের একটা পরোক্ষ কিন্তু খুবই শক্তিশালী ভূমিকা থাকত। এর সবচেয়ে বড় উদাহরণগুলোর একজন হলেন আলীবর্দী খাঁর মেয়ে ঘসেটি বেগম। তিনি কিন্তু সরাসরি রাজনীতিতে আসেননি, কিন্তু হারেমের ভেতর থেকেই বাংলার রাজনীতিতে একটা সময় বিশাল প্রভাব ফেলেছিলেন। এ থেকেই বোঝা যায়, হারেমের উঁচু দেয়াল আসলে ক্ষমতাকে আটকে রাখতে পারেনি। কিন্তু এই ক্ষমতা আর প্রভাবের আড়ালে ভেতরের জীবনটা আসলে কেমন ছিল? সত্যি বলতে, এটা ছিল বিলাসিতা আর সীমাবদ্ধতার এক অদ্ভুত মিশেল, যাকে খুব সহজেই বলা যেতে পারে একটা সোনার খাঁচার জীবন। এই জীবনের দুটো দিকই ছিল। একদিকে যেমন ছিল জমকালো বাগান, গানের আসর, পড়াশোনা বা শিল্পচর্চার সুযোগ, ঠিক তেমনি অন্যদিকে ছিল সাংঘাতিক কঠোর নিয়মকানুন, ব্যক্তিগত স্বাধীনতার চূড়ান্ত অভাব। আর অনেকের জন্য তো এটা ছিল প্রায় সারা জীবনের এক বন্দি দশা। এটা ভাবতেও কিন্তু বেশ কষ্ট হয়, তাই না? যে অনেক নারীকে খুব অল্প বয়সে এই প্রাসাদে নিয়ে আসা হতো, আর তাদের পুরো জীবনটাই কেটে যেত এই চার দেয়ালের মধ্যে। বাইরের দুনিয়াটা তাদের কাছে ছিল একটা না জানা রহস্যের মতো। তাহলে প্রশ্ন আসেই, এই বিশাল আর জমকালো হারেম ব্যবস্থার শেষটা কিভাবে হলো? চলুন এবার সেই গল্পটা খুব সংক্ষেপে একটু জেনে নেওয়া যাক। এই পতনের গল্পটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে ১৭৫৭ সালের দিকে। পলাশের যুদ্ধ ছিল একটা বিশাল টার্নিং পয়েন্ট। ওই যুদ্ধের পর নবাবদের ক্ষমতা যখন কমতে শুরু করল, তখন এত ব্যয়বহুল আর জটিল একটা ব্যবস্থা টিকিয়ে রাখাও কঠিন হয়ে পড়ল। আর এভাবেই ধীরে ধীরে এটা ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেতে শুরু করে। আর আজ নবাবদের সেসব প্রাসাদের ধ্বংসাবশেষের মধ্যে কি আছে? শুধুই নীরবতা। কিন্তু কে জানে, হয়তো এর প্রত্যেকটা ইঁট সেই সময়ের কত না বলা গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
এমন সব গল্প যা হয়তো আমরা কোনোদিনই পুরোপুরি জানতে পারব না। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, তাই না? ইতিহাসের এই প্রায় মুছে যাওয়া অধ্যায়ের আড়ালে এই ধ্বংসস্তূপের পেছনে আরও কত হাসি কান্না, কত ক্ষমতা আর ষড়যন্ত্রের গল্প চাপা পড়ে আছে, যা আমাদের কাছে চিরকাল অজানাই থেকে যাবে।